Assalamu alaikum everyone and welcome to AH Educational Platform. আজকের ক্লাসটি বেসিক্যালি তোমরা যারা ইংরেজি বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে আছো তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির অন্যতম সুন্দর একটি কবিতা টু ড্যাফোডিলস বাই রবার্ট হ্যারিক। তো আজকে আমরা টু ড্যাফোডিলস নিয়ে আলোচনা করব। আমরা বেসিক্যালি একদিনে সব আলোচনা করব না। আজকে বেসিক্যালি আমরা এটার ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে থিমটা জানবো, এরপর ধাপে ধাপে এটা সামারি এবং আমরা লাইন বাই লাইন আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, সো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আমাদের আজকের এপিসোড। তো ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা জানবো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য ড্যাফোডিলস বাই রবার্ট হ্যারি। তো ফার্স্টে আমি বলে নিই যে ড্যাফোডিলস হচ্ছে রবার্ট হ্যারিকের লেখা একটি লিরিক পয়েম। আমরা লিরিক পয়েম নিয়ে অন্য একটি ক্লাসে আলোচনা করব, আজকে আর ওদিকে যাচ্ছি না যেহেতু ক্লাসটি লম্বা হয়ে যাবে। তো রবার্ট হ্যারিকে অ্যাকচুয়ালি জন্মটা ছিল 1591-এ এবং হচ্ছে উনি পরলোকগমন করেছেন 1674-এ। এবং হচ্ছে এই কবিতাটা হচ্ছে এবং হচ্ছে উনি যে রবার্ট হ্যারিক একজন 17th সেঞ্চুরির একজন ইংলিশ পোয়েট ছিলেন, সেই সাথে একজন ক্লাসিম্যান ছিলেন। তার মানে আমরা বলতে পারি যে উনি ছিলেন 17th সেঞ্চুরির একজন ইংলিশ ওয়েল নন পোয়েট। ওকে, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনাকে বলা হতো যে ক্যাভিলিয়ার পোয়েটস ছিল। আমরা এই ক্যাভিলিয়ার পোয়েটস নিয়ে আলাদা একটা ক্লাস করব, ক্যাভিলিয়ার পোয়েটস কারা ওই ব্যাপারটা নিয়ে এবং এটা কি। ওই ক্যাভিলিয়ার যে পোয়েটস ছিল তাদের মধ্যে হ্যারিক ছিলেন অন্যতম একজন। যেমন এখানে আমি দেখো লিখেছি যে হ্যারিক ওয়াজ আ পার্ট অফ গ্রুপ অফ পোয়েটস নোন অ্যাজ দ্য ক্যাভিলিয়ার পোয়েটস। তো ক্যাভিলিয়ার পোয়েটস যারা ছিল তাদের অন্যতম একটা অংশ ছিল বা অন্যতম একজন অংশীদার ছিলেন কে, রবার্ট হ্যারিক। হু ওয়ার লয়াল টু, অ্যাকচুয়ালি এই যে ওই রাইটাররা বা ক্যাভিলিয়ার পোয়েটসরা কি ছিল, ওনারা লয়াল ছিল, অনুগত ছিল কিং চার্লস দি ফার্স্ট, অর্থাৎ কিং ফার্স্টের প্রতি, কিং চার্লস প্রথমের প্রতি তারা অনুগত ছিল ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার। ইংলিশ যে সিভিল ওয়ার হয়েছিল ওই টাইমে, এন্ড অফটেন রোড পোয়েট্রি অ্যাবাউট লাভ। আর ওনারা প্রায় সময়ই কি লিখতেন, পোয়েট্রি অর্থাৎ তাদের কবিতা লিখেছেন কিসের উপরে, লাভ, নেচার, বিউটি অ্যান্ড দ্য ফ্ল্যাটিনেস অফ লাইফ। অর্থাৎ ওনারা কিসের উপর কবিতা লিখেছেন, আমরা দেখেছি এখানে যে ভালোবাসা, প্রকৃতি, সৌন্দর্য ও জীবনের যে ক্ষণস্থায়িত্ব, এটার উপর ভিত্তি করে ওনারা কবিতা লিখেছেন, তাই না? ওকে, এবার আসি দেখেন আমরা কন্টেক্সট অফ দ্য পোয়েম, অর্থাৎ ওই পোয়েমের যে আমরা ব্যাকগ্রাউন্ডটা বা পটভূমি বা বিষয়বস্তু যেটা বলি এই বিষয়টা একটু আলোচনা করি। পটভূমিতে যদি আমরা যাই, এই পোয়েমটা একটা পাবলিশ হয়েছিল 1648-এ। হ্যাঁ, ইন হ্যারিক্স একটা কালেকশন ছিল ওনার, হ্যাসপেরিডস। হ্যাসপেরিডিস, ওনার যে হ্যাসপ্যারিডস একটা কালেকশন, ওই কালেকশনে এটা পাবলিশ হয়েছিল 1648-এ। আর এই পোয়েমটা ছিল একটা অন অফ দা মেনি ওয়ার হি ইউজেস ফ্লাওয়ার্স। এটা হচ্ছে অন্যতম একটা পোয়েম বা কবিতা যেখানে উনি ইউজ করেছেন ফ্লাওয়ার্স, সিজনস এন্ড আদার ন্যাচারাল ইমেজ, অর্থাৎ উনি প্রকৃতির বিভিন্ন ইমেজ এখানে ইনক্লুড করেছেন। আমরা যখন কবিতাটা পড়বো তখন পাবো, হ্যাঁ, এই প্রকৃতিকে কত বেশি অ্যাকচুয়ালি ভালোবাসেন এবং সেটাকে কিভাবে ফুটিয়ে তুলেছেন। ওকে, আপনি এগুলো স্ক্রিনশট নিয়ে নিবেন, আমি বিস্তারিত সব বলছি না। ক্লাসটি শর্ট করার জন্য আমি ইন ব্রিফ বলে যাচ্ছি, আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যে জায়গায় প্রয়োজন। ওকে, এরপর সেকেন্ড ওয়ান যদি আমরা দেখি যে টু ড্যাফোডিলস রিফ্লেক্টস দ্য কার্পি জায়াম। ল্যাটিনে এটাকে বলে যে সিজ দ্য ডে। সিজ দ্য ডে, দ্যাট মিন্স মানে হচ্ছে আপনাকে বলা হবে যে ওই যে দিনটিকে উপভোগ করো। হ্যাঁ, আর এই যে কার্পি ডেম এটাকে বলা হয় যে ধাঁচের কবিতা। হ্যাঁ, আর ল্যাটিন বলা হয় যে দিনটিকে উপভোগ করো, এটা একটা অন্যতম ট্র্যাডিশনের। হ্যাঁ, তার মানে যে জীবন যতদিন আছে উপভোগ করে, এটার মানে কি বোঝায় যে জীবন যতদিন আছে ততদিন তোমরা, এখানে জীবনের যে ক্ষণস্থায়িতা ও সময়ের দ্রুত চলে যাওয়া নিয়ে কবি এক ধরনের বেদনার সঙ্গে উপলব্ধি করেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে জীবনের আমাদের শর্ট পিরিয়ড অফ টাইম, আমাদের যে লাইফ টাইমটা ছোট, ক্ষণস্থায়ী জীবনটাকে উনি রিফ্লেক্ট করেছেন, তাই তো? ওকে, এরপর নেক্সট ওয়ানে আমরা দেখবো যে the daffodils serve as a metaphor for youth, beauty and the fleeting nature of existence.
Just as daffodils bloom and wither quickly, so do human lives pass swiftly from youth to death. মানে এই যে আমাদের হিউম্যান লাইফটা আছে, ইয়ুথ থেকে আমরা খুব তাড়াতাড়ি কি ডেথে চলে যাই। এখানে আমরা একটা কম্পারিজন পাবো ড্যাফোডিলে, যে ড্যাফোডিল ফুলটাকে সেম ওয়েতে ড্যাফোডিল ফুলের সাথে আমাদের লাইফ টাইমটাকে এখানে রাইটার কি করেছেন বা পোয়েট কি করেছেন, তুলনা করেছেন, কম্পারিজন করেছেন, এটা আমরা দেখতে পাবো। আর হ্যারিক্সের যে একটা টোন, এই টোনটা ছিল মেলাঙ্কলিক অ্যান্ড রিফ্লেক্টিং, arguing the reader to cherish time and beauty while they last। এই বিষয়গুলো আমরা যেটা বললাম, অর্থাৎ জীবনের যে সৌন্দর্য এবং সেটা ক্ষণস্থায়িতা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আর এবার আসি আমরা থিমসে। হ্যাঁ, থিমটা অ্যাকচুয়ালি কি, এই কবিতার থিম অ্যাকচুয়ালি কি? প্রথমে আমরা থিম পাবো এই কবিতায় যে মোরালিটি অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম, এবং তার অস্থায়ী রূপ। হ্যাঁ, অর্থাৎ সব প্যাসেজ অফ টাইম মানে এই যে সময় যে অস্থায়িতা সেটা। অর্থাৎ আমরা পাবো যে মোর্টালিটি অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম, অর্থাৎ মোর্টালিটি, আমরা মর্টালিটি মানে সবাই জানি মরণশীলতা, অর্থাৎ আহ, মোট কথা হচ্ছে জীবনের যে ক্ষণস্থায়িতা, তা এটা দ্বারা বুঝবো এখানে যে মর্টালিটি অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম মানে হচ্ছে জীবনের ক্ষণস্থায়িতা। হ্যাঁ, অর্থাৎ আমাদের জীবনটা যে ক্ষণস্থায়ী সেই ব্যাপারটা। এরপর আমরা দেখবো দ্য বিউটি অ্যান্ড দ্য ইমপারমানেন্স অফ নেচার, অর্থাৎ আমরা এখানে প্রকৃতির সৌন্দর্য এবং তার অস্থায়ী রূপ দেখতে পাবো। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য আছে এবং সেটা চিরস্থায়ী না অস্থায়ী, এই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাবো। তাই তো? আরেকটা জিনিস দেখবো, 3 নম্বর থিম যেটা, সেটা হচ্ছে হিউম্যান লাইফ কম্পেয়ার টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, অর্থাৎ মানুষের জীবনকে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে আর প্রকৃতি যে আছে প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে মানুষের জীবনের সাথে। এখানে বেসিক্যালি প্রকৃতি দ্বারা বোঝাচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ড দ্বারা ফুলের সৌন্দর্য, যে ড্যাফোডিলের সাথে তুলনা করা, সেটা আমরা পোয়েমে গেলে পাবো। আর সর্বশেষ আমরা যেটা পাবো যে মেলাঙ্কলি অ্যাকসেপ্টেন্স অফ ডেথ। তাই তো? হ্যাঁ, আমরা এই পেপারটা এখানে পাবো যে আহ, আহ, সময়কে মূল্য দেয় এবং জীবনের প্রতি যে আমাদের একটা শ্রদ্ধা থাকে, অর্থাৎ। আর এখানে মেলাঙ্কলি একটা টোন পাবো। হ্যাঁ, মেলাঙ্কলি একটা অ্যাকসেপ্টেন্স পাবো, যেটা হচ্ছে আমাদের মৃত্যুর প্রতি, হ্যাঁ, অর্থাৎ মরণের প্রতি আমাদের মেলাঙ্কলি একটা অ্যাকসেপ্টেন্স মানে তো সবাই বুঝি, মানে সাদরে গ্রহণ করা এমন একটা ব্যাপার, অর্থাৎ আমাদের অনুভূতি বা আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাটা, এটা আমরা পাবো মেলাঙ্কলি টোনে। হ্যাঁ, ডেথের প্রতি। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল 4টা থিম, প্রধান থিম। তো এই 4টা থিম আমরা মাথায় রাখবো, এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এগুলো যদি মাথায় থাকে তাহলে পরবর্তী যে পার্ট আছে আমাদের জন্য সহজ হয়ে যাবে, অর্থাৎ কবিতাটা পড়তে আমাদের জন্য সহজ হবে এবং আমরা সেটা সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটার আহ সামারি এবং কবিতা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। ঠিক আছে? সো টিল দেন সবাই আমাদের সাথেই থাকেন, আর সবাই পড়াশোনার সাথেই থাকেন। ধন্যবাদ।